17 বছর বয়সে আমার পরিবার আমাকে বাধ্য করেছিল পড়াশোনা ছেড়ে দিয়ে এক ধনী বাড়িতে কাজের মেয়ে হিসেবে যোগ দেওয়ার জন্য। সেখানে আমার দায়িত্ব ছিল এক কোটিপতির প্যারালাইজড ছেলের যত্ন নেওয়া। প্রতি রাতে আমি তার ঘরে এমন কিছু করে ঢুকতাম যা জানাজানি হওয়ার পর পুরো শহর স্তব্ধ হয়ে গিয়েছিল। আমি যখন 17 বছরের কিশোরী তখন আমার বাবা মা আমাকে বাধ্য করেন ঢাকার বনানীর এক বিশাল অট্টালিকায় গৃহ পরিচারিকার কাজটা নিতে। ভেবেছিলাম আমার জীবনটা এখন থেকে শুধু মেঝে মোছা, থালা বাসন মাজা আর বকাঝকা শোনার মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাবে। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে ওই রাজপ্রাসাদ সম বাড়ির ভিতরে আমি এমন এক গোপনীয়তার অংশ হয়ে উঠব যা পুরো শহরকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কারণ প্রতি রাতে আমি নিঃশব্দে বাড়ির বড় ছেলের ঘরে ঢুকতাম, যে আমার চেয়ে 3 বছরের বড়, এবং তিনি এক ভয়াবহ দুর্ঘটনায় পঙ্গু হয়ে গিয়েছিল। আমি তাকে শেখাতাম কিভাবে আবার নিজের পায়ে দাঁড়াতে হয় এবং হাঁটতে হয়। আমার নাম মায়া। আমি বেড়ে উঠেছি ঢাকার এক ঘিঞ্জি বস্তি এলাকায়। আমাদের ঘরটা ছিল খুব ছোট, গরমে দম বন্ধ হয়ে আসতো আর শীতে হাড় কাঁপানো ঠান্ডা। টাকা পয়সার অভাব ছিল নিত্য সঙ্গী। বাবা রিক্সা চালাতেন, কিন্তু সারাদিন যাই করতেন তার একটা বড় অংশই নেশার পিছনে খরচ করতেন। আমার মা বিশ্বাস করতেন মেয়েদের স্বপ্ন দেখে লাভ নেই, তাদের জন্মই হয়েছে পরিবারের বোঝা টানার জন্য। আমার স্বপ্ন ছিল এসএসসি শেষ করে কলেজে ভর্তি হওয়া, বড় হয়ে শিক্ষিকা হওয়া। কিন্তু 17 বছর পূর্ণ হতেই সেই স্বপ্ন আমার ভেঙে চুরমার হয়ে গেল। সেদিন সকালে মা আমার সামনে একটা পুরনো কাপড়ের পোটলা রাখলেন আর সোজাসুজি বলে দিলেন, কাল থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ। তোর পড়াশোনার খরচ চালানোর মতো সাধ্য আমাদের নেই। পাশের বাসার খালা এক জায়গায় কাজের ব্যবস্থা করেছেন, বড় লোক বাড়ি, খাওন দাওন পাবি, থাকার জায়গা পাবি আর মাসে 10,000 টাকা বেতন। বই পড়ে সময় নষ্ট করার চেয়ে এটা অনেক ভালো। আমি অনেক কান্না করেছিলাম, মায়ের পায়ে ধরে মিনতি করেছিলাম যাতে আমাকে শেষ বছরটা পড়তে দেওয়া হয়, কিন্তু তিনি মুখ ফিরিয়ে নিলেন। বাবা রাগের মাথায় একটা স্টিলের গ্লাস আছাড় দিয়ে বললেন, টাকা কামাতে না পারলে আমি এই সংসারে অকেজো। পরদিন সকালে তারা আমাকে নিয়ে গেলেন বনানীতে, যেখানে বড় বড় গেটের আড়ালে লুকিয়ে থাকে শহরের প্রভাবশালীদের বিলাসবহুল জীবন। আমি যে বাড়িতে কাজ পেলাম সেটা ছিল চৌধুরী পরিবারের, শহরের অন্যতম ধনাঢ্য ও প্রভাবশালী পরিবার। বাড়িটা ছিল দেখার মতো। প্রথম দিন মার্বেল পাথর আর ঝাড়বাতির চাকচিক্য দেখে আমি দিশেহারা হয়ে পড়লাম। গ্যারেজে এমন সব গাড়ি দাঁড়িয়ে ছিল যা আমি আগে শুধু টিভিতেই দেখেছি, কিন্তু ওই জৌলুস আমার জন্য ছিল না। প্রথম দিন থেকে চৌধুরী সাহেব আর তার স্ত্রী আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিলেন যেন আমি খুব তুচ্ছ কিছু। চৌধুরী গিন্নি আমাকে আর চোখে দেখে প্রধান পরিচারিকাকে বললেন, মেয়েটা তো অনেক শুকনা, কাজ কাম করতে পারবে তো? আমার কাজ ছিল অন্তহীন। ভোর 5টায় উঠে ঝাড়ু দেওয়া, হাতে কাপড় কাচা, সিঁড়ি পরিষ্কার করা, বাবুর্চিদের সাথে রান্নাঘরে সাহায্য করা। আমাকে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল, সবসময় মাথা নিচু করে রাখা আর নিজের সীমা মনে রাখা। সোফায় বসবি না, অতিথিদের চোখের দিকে তাকিয়ে কথা বলবি না, আর কোনো শব্দ করবি না, বড় সাহেবের ঘুমের যেন ব্যাঘাত না ঘটে। সেই শেষ কথাটি আমার মনে গেঁথে গিয়েছিল। শিগগিরই আমি সেই ছেলের কথা জানতে পারলাম যাকে নিয়ে বাড়িতে কেউ কথা বলে না। তার নাম আরিয়ান চৌধুরী, বয়স 23, এই পরিবারের বড় সন্তান। 3 বছর আগে সিলেট থেকে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় তার 2 পা অবশ হয়ে যায়। সেই থেকে সে উপরতলার এক ঘরে একা থাকে। দেশের সেরা ডাক্তাররা এসে ফিরে গেছেন, কিন্তু কোনো আশার আলো দেখাতে পারেননি। আরিয়ান ছিল সেই বাড়ির এক গোপন দীর্ঘশ্বাস, যাকে সবাই এড়িয়ে চলতো। প্রথমবার আমি তাকে দেখেছিলাম যখন উপরতলায় পরিষ্কার তোয়ালে নিয়ে যাচ্ছিলাম। তার ঘরের দরজা কিছুটা খোলা ছিল। দেখলাম সে হুইল চেয়ারে বসে আছে, জানালার বাইরে তাকিয়ে আছে। গোধূলির আলো তার মুখে পড়ছিল। ছেলেটি দেখতে অসম্ভব মায়াবী, কিন্তু তার চেহারায় ছিল গভীর বিষাদ আর চাপা জেদ। প্রধান পরিচারিকা আমাকে টেনে সরিয়ে নিয়ে গেল আর বলল, ওর ঘরের সামনে যাবি না, ও মানুষের সামনে আসা পছন্দ করে না। কিন্তু কয়েকদিন পর গিন্নিমা আমাকে ডেকে পাঠালেন। ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে তিনি আমার দিকে না তাকিয়েই বললেন, আজ থেকে তুই আরিয়ানের ঘরে খাবার দিবি আর ওর ঘর পরিষ্কার করবি। যা বলা হবে শুধু সেটুকুই করবি, অতিরিক্ত কথা বলবি না, আর যা দেখবি সেটা বাইরে মুখ ফুটে কাউকে বলবি না, বুঝেছিস? আমি নিচু স্বরে বললাম, জি খালাম্মা। প্রথম যেদিন আমি তার ঘরে ঢুকলাম আমার হাত থর থর করে কাঁপছিল। ঘরটা ছিল অনেক বড়, চারদিকে বই, ওষুধ আর ব্যায়ামের সরঞ্জাম, কিন্তু কেমন জানি একটা প্রাণহীন শীতলতা ছিল সেখানে। আরিয়ান জানালার পাশে পিঠ দিয়ে বসেছিল। আমাকে দেখে বলল, খাবার রেখে চলে যাও। তার কণ্ঠস্বর ছিল গম্ভীর, কিন্তু তাতে এক ধরনের ক্লান্তি ছিল। ঘর থেকে বের হওয়ার সময় আমি বিছানার নিচে ধুলোবালি মাখা কিছু রিহ্যাবিলিটেশন ড্রেস পরে থাকতে দেখলাম। আরিয়ানের ভেতরে কোনো অহংকার ছিল না, ছিল এক অসহ্য যন্ত্রণা। দিন গড়াতে লাগলো আর আমি অনেক কিছু লক্ষ্য করতে শুরু করলাম।
ফিজিওথেরাপিস্ট সপ্তাহে মাত্র 2 দিন আসতো। বাকিটা সময় আরিয়ান একদম একা থাকতো। তার বাবার ব্যবসার জন্য সময় নেই, আর মা ব্যস্ত থাকতেন পার্টি আর সামাজিক অনুষ্ঠান নিয়ে। একটা অনুষ্ঠানে তারা লাখ লাখ টাকা খরচ করতে পারতেন, কিন্তু নিজের ছেলের কথা শোনার মতো কয়েক মিনিট সময় তাদের ছিল না। এক রাতে যখন আমি তাকে ওষুধ দিতে যাচ্ছিলাম, ঘর থেকে একটা বিকট শব্দ শুনতে পেলাম। আমি দ্রুত ঘরে ঢুকে দেখি সে মেঝেতে পড়ে আছে, তার হুইল চেয়ারটা উল্টে আছে। সে নিজে নিজে নড়ার চেষ্টা করতে গিয়ে পড়ে গিয়েছিল, তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু সে দাঁতে দাঁত চেপে কান্না আটকে রেখেছিল। আমি দৌড়ে তার কাছে গেলাম আর বললাম, ভাইয়া, কাউকে ডেকো না। সে তীক্ষ্ণ স্বরে বলল, আমি চাই না কেউ আমাকে এই অবস্থায় দেখুক। আমি তাকে টেনে তুলতে সাহায্য করলাম। সে যতটা ভারী ছিল তার চেয়েও বেশি আমাকে অবাক করেছিল একটা জিনিস। আমি যখন তার পায়ে হাত দিলাম, দেখলাম তার হাঁটুর কাছে খুব সামান্য একটা কম্পন অনুভূত হলো। তার পা সবাই যতটা মৃত ভাবে, আসলে ততটা না। আমি স্তব্ধ হয়ে তার দিকে তাকালাম আর বললাম, ভাইয়া, আপনি অনুভব করতে পারছেন আপনার পা নড়ছে? সে এক তিক্ত হাসি দিয়ে মুখ ফিরিয়ে নিল আর বলল, তাতে কি, আমি তো একটা বোঝা হয়েই থাকবো। আমি জানি না সেই মুহূর্তে সাহসটা কোথা থেকে পেয়েছিলাম, কিন্তু আমি বললাম, আপনি যদি অনুভব করতে পারেন তার মানে এখনো আশা আছে। চেষ্টা করলে আপনি আবার নামাজে দাঁড়াতে পারবেন। সে এক অদ্ভুত নিস্তব্ধতায় আমার দিকে তাকিয়ে রইল, যেন বহু বছর পর কেউ তার সাথে এভাবে সম্মানের সাথে কথা বলেছে। সেই রাত থেকে সবকিছু পাল্টাতে শুরু করলো। চৌধুরী বাড়ির সেই নিস্তব্ধ রাতে আরিয়ানের চোখে আমি যে শূন্যতা দেখেছিলাম তা আমাকে ভেতরে ভিতরে নাড়িয়ে দিয়েছিল। মা বাবা আমাকে পরগাছা ভেবে অন্যের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন, অথচ এই অট্টালিকার রাজপুত্র নিজেই যেন নিজের প্রাসাদে এক বন্দি পরগাছা। আরিয়ান ভাইয়ার সেই অদ্ভুত চাহনি আমাকে বুঝিয়ে দিয়েছিল যে এই বাড়িতে টাকার অভাব না থাকলেও সাহসের খুব অভাব। সবাই তাকে দয়া করে, কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না। আমি সেদিন ঠিক করলাম, যে মেয়েটা নিজের পড়ার টেবিল হারিয়েছে, সে অন্তত অন্য একজনের হারিয়ে যাওয়া পৃথিবীটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। পরদিন রাতে যখন বাড়ির সবাই ঘুমে কাদা, আমি চুপি চুপি উপরতলার ঘরে গেলাম, হাতে এক বাটি গরম পানি আর সরিষার তেল। আরিয়ান ভাইয়া তখনও জানালার দিকে তাকিয়েছিলেন। আমাকে দেখে তিনি কিছুটা অবাক হলেন আর বললেন, তুমি আবার এখানে কেন মায়া, ঘুমাতে যাওনি? তার কণ্ঠে আগের সেই কর্কশ ভাবটা আজ নেই। আমি কোনো কথা না বলে তার পায়ের কাছে বসে পড়লাম। আলতো করে তার অবশ হয়ে যাওয়া পা দুটো গরম পানি দিয়ে মুছিয়ে মালিশ করতে শুরু করলাম। তিনি চমকে উঠলেন আর বললেন, কি করছো কি? ডাক্তাররা বলে দিয়েছে এগুলো করে লাভ নেই। আমি মাথা নিচু করেই বললাম, ডাক্তাররা তো আপনার মনের খবর জানে না ভাইয়া। আমি গ্রামের মেয়ে, জানি মাটির গাছকেও যত্ন করলে সে আবার বেঁচে উঠে। আপনি কি শুধু একটা বার চেষ্টা করবেন না? আরিয়ান ভাইয়া চুপ করে রইলেন, তার চোখের কোণে এক ফোঁটা পানি চিকচিক করে উঠল। আমি সেই রাতে তাকে প্রথমবারের মতো হাসতে দেখলাম, মলিন এক চিলতে হাসি। এরপর থেকে শুরু হলো আমাদের এক গোপন যুদ্ধ। দিনের বেলা আমি চৌধুরী বাড়ির সাধারণ কাজের মেয়ে, থালা বাসন মাজি, ঘর মুছি আর গিন্নি মায়ের কটু কথা শুনি, কিন্তু রাত 12টার পর আমি বদলে যাই। আমি হয়ে উঠি আরিয়ানের ফিজিওথেরাপিস্ট, তার বন্ধু, তার বেঁচে থাকার অনুপ্রেরণা। আমি ইউটিউবে লুকিয়ে লুকিয়ে ফিজিওথেরাপির ব্যায়াম দেখতাম আর রাতে সেগুলো আরিয়ান ভাইয়াকে করাতাম। প্রথম তার খুব কষ্ট হতো, কপাল দিয়ে ঘাম ঝরতো, যন্ত্রণায় কুকড়ে যেতেন তিনি, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি ফিস করে বলতাম, একটু শক্ত হন ভাইয়া, আর এক কদম। একদিন মাঝরাতে আমি তার হাত ধরে তাকে হুইল চেয়ার থেকে দাঁড় করানোর চেষ্টা করছিলাম। হঠাৎ করে তার দুটো পা থরথর করে কেঁপে উঠলো। আরিয়ান ভাইয়া আমার কাঁধে ভর দিয়ে কয়েক সেকেন্ডের জন্য নিজের ভার রাখলেন। সেই মুহূর্তে আমাদের দুজনের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। তিনি দাঁড়াতে পেরেছেন, মাত্র 5 সেকেন্ডের জন্য হলেও তিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন। এই গল্পের পরবর্তী পর্ব শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।